বিয়ের পরে প্রথমবার নবনীকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছে রজত। না, যাচ্ছে বলে ভুল হবে, রজতকে এক প্রকার জোর করেই নিয়ে যাওয়া হচ্ছে। নবনী শহরের মেয়ে, জন্ম থেকেই শহরের বুকে বেড়ে উঠেছে সে। গ্রাম বাংলা সম্পর্কে তার জ্ঞানের পরিধি ওই মোবাইলের স্ক্রিনে যতটুকু দেখা ঠিক ততটাই। তাই গ্রাম দেখবার ইচ্ছেটাও তার ভিতরে একটু বেশিই কাজ করে। তবে এতদিন চুপচাপ থাকলেও কয়েকদিন আগে ফেসবুকে গ্রাম বাংলা সম্বন্ধে একটা প্রতিবেদন দেখার পর তার যেন সেই মাথায় ভূতটা চেপেছে, সেটা আর নামেনি। উঠতে বসতে খেতে ঘুমোতে সবসময় তার একটাই কথা, চলো না একবার গ্রাম থেকে ঘুরে আসি। কথায় কাজ হচ্ছিল না দেখে শেষমেশ তাদের চিরাচরিত সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো সে। গ্রামে না নিয়ে গেলে একটা দানা পানিও মুখে দেবে না। কি একটা মুশকিলে পড়েছে মায়েরি। বউকে অভুক্ত রেখে নিজে তো আর ভরপেট খাওয়া যায় না। পড়েছে এক মহা ফ্যাসাদে। বউ তো মেয়ে মানুষ, তাদের না খেয়ে থাকার ক্ষমতাটা জন্মসূত্রে পাওয়া, কিন্তু রজত তো সেটা আর পারে না। তাই অগত্যা নিজের পেট বাঁচাতে আর বউকে খুশি করতে রাজি হতে হয়েছে তাকে। এক ঝড়ের রাতে ভীষণ বজ্রপাতে রজত তার বাবা মাকে হারানোর পর থেকে সেই যে শহরমুখী হয়েছিল, সে আর কোনোদিনও গ্রামে যায়নি। না, যায়নি বললে ভুল হবে, বেদনাদায়ক স্মৃতির সম্মুখীন আর কেই বা হতে চায়। তাই গ্রামটাকে ভুলে থাকতে হয়েছে তাকে। কিন্তু নবনীর জোড়াজুড়িতে দীর্ঘ 3 বছর পর আবার সেই মাতৃ ছায়ায় যেতে হচ্ছে তাকে। অফিস থেকে সপ্তাহখানেকের ছুটি নিয়েছে সে। আগামীকাল ভোরে বেরোলে ওই সন্ধ্যের ভেতরে ঠিক পৌঁছে যাবে। সেই অনুযায়ী রজত টিকিটও কেটেছে দুজনার জন্য। রজত সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে নবনীর তোড়জোড় আর ব্যাগ গোছানো দেখে খানিকটা অবাক হয়ে বলল, তুমি কি গ্রামেই থেকে যাওয়ার ফোন দিয়ে হেঁটেছো নাকি মনে মনে? দেখো, আমি কিন্তু 1 সপ্তাহের বেশি একটা দিনও থাকতে পারবো না, বলে দিলাম। নবনী এবার গুছানো রেখে রজতের দিকে ভুরু কুচকে তাকিয়ে বলল, 1 সপ্তাহ হোক আর 1 দিন, প্রয়োজনীয় যা যা লাগে নিতে তো হবে, তাই না? গ্রামে যাওয়ার পর এটা দাও ওটা দাও, এটা কোথায় সেটা কোথায় বললেই হয়েছে তখন। অগত্যমকে তালা ঠেসে বসে রইতে হলো রজতকে। সেদিন রাতে সবকিছু গোছগাছ সেরে পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লো দুজনে। কিন্তু বাস স্ট্যান্ডে এসে বাঁধলো সে আর এক ঝামেলা। রজত যেই বাসটির টিকিট কেটেছিল সেই বাসটিতে যান্ত্রিক ত্রুটি হওয়াতে ভোরের ট্রিপটা বাতিল করে দুপুরবেলা করা হয়েছে। বাসের যাত্রীরা কিছুক্ষণ কাউন্টারে গিয়ে ভীষণ চিল্লামিল্লি করলেও পরে এসে সবাই শান্ত হয়ে বসে পড়ল। রজতেরও খানিকটা রাগ উঠল বটে, কিন্তু সে অন্যদের মতো চিৎকার চেঁচামেচি না করে নিজেকে দমিয়ে রাখল। যান্ত্রিক অসুবিধা হলে কারই বা হাতে আছে। অগত্যা যাত্রী ইউনিটের জন্য বরাদ্দ করা রুমে নবনীকে নিয়ে চুপচাপ বসে রইল রজত। দুপুর 12টায় বাস ছাড়ল। বাসের ভিতরের যাত্রীদের সবার মাঝে তখন বেশ গরম গরম ভাব। তবে নবনীর যেন সেসব কোনো তোয়াক্কা নেই। সে একের পর এক প্রশ্ন করে করে রজতের মাথাটা পুরো খেয়ে নিচ্ছে আসার পর থেকে। নিজের বউ না হলে এতক্ষণে নির্ঘাত রজত সুপারভাইজারকে বলে সিট বদলে ফেলত। দীর্ঘ 9 ঘন্টা জার্নি করার পর বাসটা যখন লাস্ট স্টপেজে আসলো তখন ঘড়িতে ওই প্রায় 10টা বাজে। এদিকে একটু পরপর বৃষ্টি হওয়াতে বাসের আসতে খানিকটা দেরি হয়েছে। এখন বাসের ভিতরে যাত্রী বলতে শুধু রজত আর নবনী। নবনীর এতক্ষণে কখন চোখ লেগে গেছে। স্টপেজ আসতেই রজত ডাক দিয়ে নবনীকে তুলল, এই নবনী, ওঠো, এসে পড়েছি। রজতের ডাকে নবনীর ঘুম ভাঙতেই হুড়মুড়িয়ে উঠে চোখ ডলতে ডলতে বলল, আমি কি ঘুমাচ্ছিলাম? রজত খানিকটা হেসে জবাব দিল, না, জেগেছিলে। আচ্ছা, এখন ওঠো। বাসের হেল্পার যেন এবার দুজনকে নামিয়ে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচল। বাস থেকে দুজনে নেমে যাওয়ার পর বাসটা আবার দ্রুত গতিতে অন্ধকারে মিলিয়ে গেল।
বাস থেকে নামতেই হালকা যেন শীত করতে লাগলো নবনীর। সে ব্যাগ থেকে একটা কোট বার করে গায়ে দিতে দিতে বলল, এ আবার কেমন স্টপেজ? কোনো জনমানব নেই, একটা রিক্সা নেই, একটা ভ্যান নেই, এমনকি কোনো আলোরও ব্যবস্থা নেই। পুরো স্টপেজই দেখি শুনশান আর অন্ধকার। রজত তার হাতে ব্যাগটা তুলে দিয়ে বলল, এমনটা তো কখনো থাকে না। হয়তো বৃষ্টি হচ্ছে দেখে সবাই বাড়ি গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। নবনীর কণ্ঠে এবার যেন খানিকটা অভিমান লেগে রয়েছে। সে বিরক্তি মেশানো কণ্ঠে বলল, তাহলে আমরা এখন যাব কিভাবে? কিভাবে আবার? পা গাড়িতে? রিক্সা ভ্যান না পেলে আমি আর কি করব? পায়ে হেঁটেই যেতে হবে। এখান থেকে কত দূর তোমার বাড়ি? নবনীর কথার উত্তরে রজত এবার সামান্য মৃদু হেসে বলল, এই বৃষ্টির রাতে ভিজে যদি জ্বর সর্দি না বাঁধাতে চাও তাহলে পায়ে হেঁটেই যেতে হবে। আর আমাদের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, এই আধ ঘন্টা মতো হাঁটলেই পৌঁছে যাব। হায় ভগবান, কি বলো? তাহলে তো বেশ খানিকটা দূরে। এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করলে তো আর পথ কমবে না। চলো হেঁটে গিয়ে সামনে দেখি কিছু পাই কিনা। কথাগুলো বলে দুজনে মেন রোড ছেড়ে গ্রামের পথে রওনা দিল। এই গ্রামটার নাম হাড়িকাটা, তারপর কুসুমপুর, রজতের গ্রাম। তবে দুটো গ্রামই একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল বললেই চলে। মেইন রাস্তাটা পাকা হলেও ভিতরের রাস্তাগুলো বেশিরভাগই ইট আর মাটির তৈরি। ঘরবাড়িও তেমন খুব একটা কাছাকাছি নয়। একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব প্রায় 40-50 গজের মতো। একে তো বৃষ্টির কারণে সবাই যে যার মতো বাড়ির ভিতরে, তার উপরে আবার লোডশেডিং। আর রাস্তার ধারে যে দু একটা দোকানপাট আছে সেগুলোও বৃষ্টির কারণে এখন বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে এই বৃষ্টির রাতে জনমানবহীন গ্রামটা কেমন জানি গা ছমছমে হয়ে উঠেছে। দূরের মাঠ আর আমবাগান থেকে নানান রকমের বন্য প্রাণীর শব্দ কানে ভেসে আসছে। রাস্তার পাশের ডোবাতে বর্ষার জলে অসংখ্য ব্যাঙ ভারী স্বরে ডেকে চলেছে। নবনী শহরের মেয়ে, ছোট থেকে আলোর মাঝেই বড় হয়েছে সে। গ্রামে প্রথমবার এসে এমন বৃষ্টি আর অন্ধকারে পথ চলাটা তার জন্য একটু কষ্টসাধ্য বই কি। রজতের ডান হাতটা শক্ত করে বগল দাবায় ধরে রেখেছে সে, আর একটু পরে পরে বারবার জিজ্ঞেস করছে, কি গো, আর কত দূর? রজত নবনীর এই জবাবে বারবার একই উত্তর দিয়ে বলছে, এই তো আর একটু সামনে। খানিকটা পথ এগিয়ে যেতেই সশব্দে একটা বন্য জানোয়ারের আর্তনাদে নবনী ভয়ে চমকে উঠে রজতের বুকে নিজেকে গুটিয়ে নিল একবারে। তারপর রজতকে শক্ত করে ধরে বুকে মুখ লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওটা কিসের ডাক? রজত একটু হেসে নিয়ে নবনীর দুটো হাত ধরে বলল, আরে খ্যাঁক শিয়াল। শিয়ালের ডাকও শোনোনি কখনো? শিয়াল অমন ভয়ঙ্কর করে ডাকে নাকি? আর একটুর জন্য তো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল আমার। ভয়ের কিছু নাই। বৃষ্টির দিনে গ্রামাঞ্চলে একটু আধটু শিয়ালে হাঁক ডাক করে ওভাবে। তবে ছুটে এসে কামড়ানোর কোনো ভয় নাই। এই বৃষ্টির ভিতরে গর্ত থেকে বার হবে না ওরা। নবনীকে শান্ত করিয়ে তারপর আবার দুজন মিলে হাঁটতে লাগলো সরু রাস্তাটা ধরে। এতক্ষণ সবকিছু ঠিকঠাক থাকলেও খানিকটা এগিয়ে গেলেই সামনে একটা বট গাছ পড়বে, সেটা মনে হতেই রজতের বুকটা যেন টিপ টিপ করে উঠল। ওই বট গাছটা যে খুব একটা সুবিধার নয় তা রজত ভালো মতেই জানে। ঠিক এই একটা কারণের জন্যে রজত সন্ধ্যার আগে পৌঁছাতে চেয়েছিল গ্রামে, কিন্তু বাসের প্রবলেম আর দুর্যোগের কারণে তার হলো কই। একটা সময় দুর্গাপুজো আর লক্ষ্মী পুজো আসলেই ওই বটগাছের নিচে কত জমজমার একটা মেলা বসতো, কত আয়োজন হতো। আশপাশের 2-4 গ্রামের মানুষ সেই মেলা দেখতে আসতো। রজত অনেকবার এসেছে। তবে একদিন ভোরে গ্রামেরই একটা পাগলিকে গাছের ডালের সাথে মৃত অবস্থাতে ঝুলতে দেখার পর থেকেই মেলা যেন বন্ধ হয়ে গেল সেখানে।
তারপর ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে গাছটা দিনকে দিন ভুতুড়ে গাছ হিসাবেই পরিচিত পায় গ্রামবাসীর মুখে। রজত যখন এই গ্রামে থাকতো তখন দিনের বেলাতেও ওই বটগাছের সামনে থেকে কেউ আসতে যেতে সাহস পেত না, কারণ ওই গাছটাতে নাকি সেই পাগলির আত্মাটা অশরীরী হয়ে বাস করত। গ্রামের অনেকেই সেই পাগলির রক্তশূন্য ফ্যাকাশে শরীর আর মণিহীন একজোড়া চোখ দেখতে পেয়েছে। কয়েকজন সেই গাছের সামনে খুনও হয়েছিল সেই সময়। পরে এক তান্ত্রিককে ডেকে গাছ বন্ধন করে ওই গাছটাতেই পাগলিটাকে আটকে রাখা হয়েছিল। কিন্তু এত বছর পরেও আদেও কি সেসব আছে? আর যদি থাকে তাহলে না জানি রাতে কি অনিষ্ট লেখা আছে কপালে। এসব ভাবতে ভাবতে রজত তার সহধর্মিণীকে নিয়ে এগিয়ে যেতে লাগলো, আর মনে মনে ভগবানের কাছে খুব করে চাইল এই 3 বছর পর অন্তত বটগাছটাকে যেন না দেখতে হয় রাতের বেলায়। কিন্তু উপরবেলা যেন তাদের সাথে বিরোধ করে বসল। এতক্ষণ ধরে যে ভয়টা তার মনে ধীরে ধীরে উদয় হচ্ছিল, এখন এত অন্ধকারের মাঝেও দূরে বৃহদাকার সেই বটগাছটাকে দেখতে পেয়ে রজতের বুকটা ছ্যাঁত করে উঠল। নবনীর গ্রাম দেখবার ইচ্ছা অনেক দিনের, তাই রজত তাকে গ্রামে আনার সময় ওই বটগাছটার সম্পর্কে কোনো কিছুই বলেনি, যদি নবনী সত্যি ভয় পায়। কিন্তু এত ঘুটঘুটে অন্ধকার, তার উপর আবার বৃষ্টির রাত, না জানি গাছটার কাছাকাছি যেতে কি হতে কি হয়। রজত মনে মনে খানিকটা ভীতস্তত হলেও নবনীকে বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছে তার সাথে। কিন্তু এই কাদামাটির পথ হেঁটে নবনীর যেন ভীষণ ক্লান্ত লাগছে এখন। তাই রজতের শত জোড়াজুড়ি সত্ত্বেও নবনী যেন আর হাঁটতে পারছে না। কিন্তু ভয়টা তখনই রজতকে পেয়ে বসল যখন নবনী নিজের মুখে বলে উঠল, আরে এত জলদির কি আছে, চলো তো ওই গাছটার নিচে গিয়ে খানিকটা জিরিয়ে নি, আমি আর হাঁটতে পারছি না। নবনীর মুখে কথাটা শুনে রজত এবার খানিকটা চমকে উঠল। কিন্তু নবনী সবটা জেনে গেলে ভয় পাবে ভেবে তাকে কিছু বুঝতে দিল না রজত। সামনে একটা কালী মন্দির আছে, একবারে ওখানে গিয়েই বিশ্রাম নেবে। এখন একটু জোরে পা চালাও, আবার বৃষ্টি নামতে পারে। বৃষ্টির নামটা মুখে নিতেই খানিকটা পথ এগোবার পরে আবার ঝেঁপে যেন বৃষ্টি নামল। রজত এবার তড়িঘড়ি করে বলে উঠল, নবনী আর একটু সামনেই মন্দিরটা আছে, দৌড় লাগাও। কথাগুলো বলেই দুজনে এবার এক দৌড় দিল। কিছুক্ষণ পর মন্দিরের দেখা মিলতেই নবনী সেদিকে দৌড়ে গিয়ে কালী মন্দিরের চাতালে ধপ করে বসে পড়ল হাত পা ছড়িয়ে। রজত তার পিছু পিছু গিয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, কি হলো শহুরে মেম সাহেব, এইটুকুতেই শেষ? এখনো তো সরু রাস্তা সাঁকো পার হওয়া বাকিই পড়ে রইল। নবনী এবার একটু রাগ মিশানো চোখে রজতের দিকে তাকিয়ে বলল, একদম মজা করবে না। তুমি জানতে এত দূরের পথ, তাহলে তোমার কাকাকে আসতে বললে না কেন? বললে তো তিনি নিশ্চয়ই একটা ভ্যান বা রিক্সা ঠিক করে রাখতেন। রজত এবার খানিকটা অনুতাপের স্বরে বলল, আরে আমি কি জানতাম এমনটা হবে? বাস খারাপ হলে সেই দোষ কি আমার? হ্যাঁ তোমারই, সব দোষ তোমার। আমি আর হাঁটতে পারবো না, পা জোড়া ব্যথায় ফেটে যাচ্ছে একেবারে। দুজনের কথার মাঝখানে এবার মন্দিরের চূড়া থেকে একটা মোটা কণ্ঠস্বর ভেসে আসতেই দুজনে সেদিকে তাকালো। তারা দুজনেই দেখল সিঁড়ির উপরে মন্দিরের সাধু গোছের একজন বৃহদাকার মূর্তি মানব দাঁড়িয়ে আছে। গলায় রুদ্রাক্ষের মালা, কপালে ছাই জড়ানো চন্দন টিকা আর ত্রিশূলের উপরে লাল চিহ্ন আঁকা। ঠিক সাধু বললে ভুল হবে, তান্ত্রিক বললেই যেন বেশি মানানসই হয়। নবনী তাকে দেখেই হুড়মুড়িয়ে উঠে রজতের পাশে গিয়ে দাঁড়ালো। লোকটা এবার ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসলে রজত তাকে প্রণাম করে বলল, নমস্কার। লোকটা যেন মুখে কোনো উত্তর দিল না। কোনো উত্তর না দিয়ে সামনের দুজন দণ্ডায়মান মূর্তির আপাদ মস্তক ভালোভাবে দেখে নিয়ে গম্ভীর স্বরে বলল,
বৃষ্টির সময় এত রাতে তোমরা এখানে কি করছো? রজত বিনয়ী হয়ে জবাবে বলল, আসলে পাশের গ্রামেই আমার বাড়ি। আমরা শহরে থাকি, অনেক দিন পর গ্রামে এসেছি। রাস্তায় বাসটা খারাপ হয়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়ে যাওয়াতে স্টপেজে পৌঁছে আর কোনো গাড়ি পাইনি, তাই হাঁটতে হাঁটতে এত অবধি পৌঁছেছি। নরমূর্তিটা এবার মুখের ভাবটা স্বাভাবিক করে বলল, ও আচ্ছা। তারপর নবনীর দিকে কিছুক্ষণ ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, এই মেয়েটি কি তোমার সহধর্মিণী? রজত হ্যাঁ সূচক ঘাড় নাড়তেই লোকটা তার গলা থেকে একটা লাল সুতো খুলে নবনীর হাতে দিয়ে বলল, দীর্ঘজীবী হো মা। আর এই সুতোটা তোমার হাতে বেঁধে রেখো। মা মঙ্গলময়ী তোমাদের রক্ষা করুক। কথাগুলো বলে তিনি প্রস্থান নিলেন। তার খানিকক্ষণ পর বৃষ্টি থেমে গেলে তারা দুজনেও সেখান থেকে বেরিয়ে এলো। রজত আর নবনী সে রাতে তার কাকার বাড়িতে গিয়ে আশ্রয় নিল। এত বছর পর ছেলে আর ছেলের বৌমাকে পেয়ে কাকা কাকিমা বেশ খুশি। এতটা পথ জার্নি করে আসাতে সেই রাত্রে আর খুব একটা কথা বলা বলে হলো না তাদের। ফ্রেশ হয়ে অল্প কিছু মুখে দিয়ে শুয়ে পড়ল তারা। পরদিন সকালে যখন ঘুম ভাঙল তাদের, রজত শুনতে পেল বাইরে কাকিমা গলা ফাটিয়ে আর্তনাদ করছে। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে বেরিয়ে বারান্দায় আসতেই দেখল পুরো উঠোনময় রক্তে লাল হয়ে আছে। কাকিমা মাথায় হাত দিয়ে এক মনে কেঁদে চলেছেন। কাকিমার সামনে গোটা কয়েক রাজহাঁস ছিন্ন ভিন্ন অবস্থায় পুরো উঠোন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখে যেন মনে হচ্ছে প্রবল আক্রোশে কেউ হাঁসগুলোর গলা চেপে ধরে শরীর থেকে মাথাগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। পেটের নাড়ি ভুড়ি টেনে বের করে এনেছে একেবারে। কি এক বিচ্ছিরি কাণ্ড! রজত এবার ভয়ার্ত চোখে সেই দৃশ্য দেখল। হঠাৎ করে পিছন থেকে নবনীর চিৎকার শুনে পিছনে তাকাতেই দেখল ঠিক তার পায়ের কাছে নবনী জ্ঞানশূন্য হয়ে বারান্দায় পড়ে রয়েছে। নবনীকে জ্ঞানশূন্য অবস্থাতে দেখে রজত ব্যতিব্যস্ত হয়ে মেঝেতে পড়ে থাকা নবনীর চোখ মুখে জলের ছিটে দিতেই নবনীর চোখ মেলে তাকালো। তার চোখে মুখে যেন একরাশ ভয় এসে জড়ো হয়েছে ইতিমধ্যে। ভয়াবহ দৃষ্টিতে সে একবার বাইরে তাকিয়ে দেখল পুরো উঠোন জুড়ে রক্তে ছড়াছড়ি আর নাড়ি ভুড়ি ছড়ানো। রজত এইবার নবনীকে শান্ত করানোর জন্য নিজের দিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আরে এত ভয় পাচ্ছ কেন? মনে হয় গতকাল রাতে শিয়াল ঢুকেছিল, তারা ঢুকেই অবস্থা করে গিয়েছে। গ্রামে এমন ঘটনা আগাগোড়াই ঘটে। তুমি শহরে বড় হয়েছো, তাই প্রথমে দেখে একটু ঘাবড়ে গিয়েছো। নবনী স্বাভাবিক হলে এবার দুজন বারান্দা ছেড়ে নেমে গেল উঠোনে। পুরো উঠোন রক্তে ভিজে আছে, তার সাথে সাদা পালক ভর্তি। রতনের চোখ মুখেও এবার যেন আতঙ্ক ফুটে উঠেছে। সে কাঁচু মাচু মুখ করে মায়ের পিঠের কাছে দাঁড়িয়ে আছে। রতন কাকা কাকিমার একমাত্র ছেলে, বয়স 12 কি 13 হবে। বেশ সাদামাটা গড়ন তার, সুন্দর মুখশ্রী। তবে এই মুহূর্তে সেই সাদা মুখটিও যেন ভয়ে লাল হয়ে আছে। কাকিমা তখনও এক মনে কেঁদে চলেছে। রজত ধীর পায়ে এগিয়ে কাকিমার কাঁধে হাত রাখতেই কান্নায় যেন ভেঙে পড়ে কাকিমা। হাঁসগুলো আমার কি শখের ছিল রে, এমন করে কেউ অবলা প্রাণীগুলোকে মারতে পারি বল? এমন করে মেরেছে দেখ। আমিও কি মরণ ঘুম ঘুমাচ্ছিলাম, এতগুলো হাঁস মরে গেল আমি টের পেলাম না। রজত তার কাকিমাকে সান্ত্বনা দিয়ে বলল, হয়তো আমরা প্রবেশের পর বাড়ির গেটটা দিতে ভুলে গিয়েছিলাম, আর সেই সুযোগে শেয়ালগুলো ঢুকে এমন নৃশংসতা করে গিয়েছে। কাকিমা অমলি এবার কণ্ঠস্বর ভারী করে বলল,
এ কাজ কোনো শিয়ালেরও হতে পারে না। শিয়ালে হাঁস ধরলে একটা ধরবে, তারপরে চলে যাবে। এ কোনো জানোয়ারের কাজ। এক রাতে এতগুলো অবলা প্রাণনাশের দুঃখ কাকিমার মনটা যেন কষ্টে ভরে তুলেছে। তবে গৃহকর্মের কাজ আর বাড়িতে আসা নবাগত ছেলে বউয়ের সামনে তো আর বেশিক্ষণ বসে কাঁদলে চলে না। তার প্রাণের চেয়েও ঢের প্রিয় হাঁসগুলোকে হারানোর ব্যথায় ব্যথিত হলেও তা অন্তরে চাপা রেখে আবার নিজেকে স্বাভাবিক করে ফেলতে হবে। বাড়িতে এত বছর পর ছেলে আর ছেলের বউ এসেছে, ওসব নিয়ে থাকলে আর চলবে না। কাকিমা নিজেকে শক্ত করে নিয়ে সারা উঠোনময় ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত আর নাড়িভুড়িগুলো পরিষ্কার করে আবার সব কিছু আগের মতো করে ফেললো কাকিমা। খানিকটা বেলা গড়াতেই হরিহর চাটুর্যে বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার করে এনে গিন্নিকে ডাক দিয়ে বলল, কই গো, বাজারে ব্যাগখান ধরো দেখি। রজতরা আবার কাতলা মাছে মুড়িঘণ্ট খেতে খুব পছন্দ করে। ছেলেটার মুড়িঘণ্ট বানায় দাও, শহরে যে কি খায় না খায়। রান্নাঘরে হরিহর চাটুর্যের স্ত্রী অমলি রান্নাতে ব্যস্ত ছিল। কর্তার হাঁক ডাক শুনে পাশে বসে থাকা নবনীকে মমতার স্বরে বলল, বৌমা, গিয়ে দেখো না মা, তোমার কাকা কি নিয়ে এসেছে। নবনী তৎক্ষণাৎ রান্নাঘর থেকে বেরিয়ে হরিহর চাটুর্যের সামনে গিয়ে মাথা নত করে প্রণাম করে মিষ্টি স্বরে বলল, কাকা মশাই, বাজারের ব্যাগটা আমাকে দিন, কাকিমা রান্নার কাছে ব্যস্ত আছেন। হরিহর নতুন বউয়ের এমন কথা শুনে জিভ কেটে বলল, ইস, তুমি এবার রান্নাঘর কেন গেছো বৌমা? তুমি কয়দিনের জন্য এসেছো মা? গ্রামখান ভালো করে ঘুরে দেখো। রজতটা হয়েছে একদম ওর বাবার লগে। বউটাকে কোথাও একটু গ্রামটা ভালো করে ঘুরিয়ে দেখাবে তা না, কোথায় আছে হারবজ্জাতটা? নবনীও এবার মৃদু হেসে উত্তরে বলল, সে তো রতনকে সাথে নিয়ে একটু বেরিয়েছে। আচ্ছা, এখন আপনি বাজারের একটা দিন তো, বিকেলে না হয় বেরোবো। আর তাছাড়া কাকিমার পাশে বসে গল্প করতে বেশ ভালোই লাগছে। হরিহর চাটুর্যে আর কথা না বাড়িয়ে নবনীর হাতে বাজারের ব্যাগটা তুলে দিয়ে বারান্দায় গিয়ে বসলো। নবনীও ব্যাগটা নিয়ে সোজা রান্নাঘরে ঢুকে গেল। রান্নার কাজ করতে করতে কখন যে সকাল পেরিয়ে দুপুর হলো দুজনের কেউই বুঝতে পারল না। কাকিমার মুখে গ্রাম বাংলার গল্প শুনতে শুনতে নবনীর বেশ ভালো লাগছে। নবনী রান্নাঘরের দুয়ারে বসে কাকিমার মুখে সেই সব গল্প শুনছিল। ঠিক এমন সময় পাশের বাড়ির একজন বৃদ্ধা দুয়ারে এসে দাঁড়ালো। বৃদ্ধার বয়স এই আনুমানিক 70 হবে। মাথায় তার একগোছা পাকা চুল, গায়ের চামড়া একেবারে জড়সড় হয়ে গিয়েছে, মুখময় বিবর্ণ। বৃদ্ধার নাম বিন্দু। এলাকার সবাই তাকে বিন্দু মাসি বলেই ডাকে। বিন্দু মাসি দুয়ারে দাঁড়িয়ে খানিকক্ষণ এক দৃষ্টিতে নবনীর দিকে তাকিয়ে আছে দেখে নবনী খানিকটা অপ্রস্তুত হয়ে অমলিকে উদ্দেশ্য করে বলল, কাকিমা, উনি কে? অমলি সেদিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আরে বিন্দু মাসি যে, কখন এলে? বাইরে কেন? এসে বসো বৌমা, মাসিকে মাদুরটা পেতে দাও মা। নবনী চটজলদি কাকিমার হুকুম তামিল করতে উঠে দাঁড়িয়ে মাদুরটা বারান্দায় বিছিয়ে দিল। বৃদ্ধা মাদুরের উপর আরাম করে বসে আবারও নবনীর দিকে আগের মতো করেই কিছু একটা দেখার ভঙ্গিতে তাকিয়ে রইল। নবনীর কাছে এখন বিষয়টা কেমন যেন অস্বস্তি আর খানিকটা বিরক্তিকর হয়ে উঠেছে। সে অমলিকে বলল, কাকিমা, আমি একটু ঘরে যাচ্ছি। অমলি ব্যস্ত হয়ে জবাবে বলল, আচ্ছা যাও। ছেলেটা সেই সাত সকালে বেরিয়েছে, ফোন দিয়ে একবার খোঁজ নাও না বৌমা। নবনী মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে ঘরে চলে গেল। বৃদ্ধা নবনীর উঠে যাওয়া থেকে ঘরে ঢুকবার আগে পর্যন্ত চোখ মুখের ভাব শক্ত করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তারপর নবনী ঘরে ঢুকে পড়তে এবার অমলির দিকে দৃষ্টি শক্ত করে বলল, হ্যাঁ গাবাও, শুনলুম তোমাগো হাঁসগুলারে নাকি রাইতের বেলায় জানোয়ার আইসা খামছে মারছে, সারা উঠান জইরা সরাইয়া সিটাইয়া পইরাছিল। বিন্দু মাসির কথায় অমলির বুকে চেপে থাকা ব্যথাটা যেন আবার চারা দিয়ে উঠল।
সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ মাসি, হাঁসগুলো আমার কত স্বাদের ছিল। উনি একবার বলেছিলেন একটা কেটে খাওয়াবার জন্যে, কিন্তু আমি রাজি হইনি। কি মায়ের লীলা দেখো, একই দিনে সব হাঁস উজাড় হয়ে গেল আমার। হরিহরের মুখে সবই শুনলুম, তবে আমার তো মনে হয় না তোর হাঁসগুলারে কোনো সার পায়া জানোয়ারে মারছে। অমলি এবার চমকে উঠে বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, কি কও মাসি, এমন কাজ জানোয়ার ছাড়া আবার কে করবে? আসে রে বেটি, আসে। আমাগো সার পাশে জানোয়ার ছাড়াও আরো অনেক কিছুই আছে। এই মাইয়াটা কি তোমাগো নতুন বউ? অমলি এবার খানিকটা মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, আমার রজতের বউ। মুখখানা দেখো, লক্ষ্মী প্রতিমার মতন দেখতে। বৃদ্ধা এবার মাদুর থেকে উঠে অমলির কাছে ঘেঁষে চাপা স্বরে বলল, শোন বউ শোন, তোকে একটা কথা বলি। কালকার রাতে আমি একবার বাইরে উঠছিলাম, তখন তোমাকে বাড়ির উঠানে একটা নারী মূর্তিকে দেখছি আমি। খোলা চুলে হাইটা বেড়াইতেছিল। শহুরে মাইয়া, ধর্মকর্মের আর কি বোঝে। আবার শুনলুম নাকি অনেক রাইতে আইছে। অত রাইতে কি আর মাইয়া মানুষের জন্য রাস্তাঘাট ঠিক লগে? তুমি কও, এতদিন তোমার হাঁসগুলারে জানোয়ারে কিচ্ছুটি করলো না। কতকাল রাইতে তোমাগো শহুরে বৌমা বাড়িতে পা রাখতে না রাখতেই এতগুলো হাঁস মইরা গেল। আমার তো মনে হইতাছে তোমাগো ওই বউয়ের ভিতরেই কোনো সমস্যা আছে। অমলি নিজের শাশুড়ি আর বেঁচে নেই, তাই এই বৃদ্ধাকে সে শাশুড়ির মতো দেখে। তা না হলে তার এমন কথায় উত্তরে সেও দু চারটে শুনিয়ে দিত বই কি। কিন্তু সম্মানের খাতিরে অমলি বৃদ্ধার সব কথাগুলো দাঁতে দাঁত চেপে হজম করে নিয়ে বলল, মাসি, আমার হাতে এখন অনেক কাজ, তুমি পরে এসো। অমলি যে এই কথায় তার প্রতি একরাশ রাগ করেছে সেইটা আর বৃদ্ধার বুঝতে বাকি রইল না। তাই আর কথা না বাড়িয়ে বৃদ্ধা মুখ বাঁকিয়ে বলল, আমার কথাটা মাথায় রাখব। আমি মিশামিশি কিচ্ছুটি বলি নাই কখনো। তোমার হয়তো রাগ হতেই পারে। এই বলে তিনি উঠে দাঁড়িয়ে বেরিয়ে গেলেন। তবে বৃদ্ধা চলে যেতে অমলির মনেও বেশ কিছু প্রশ্নের দানা বাঁধল। কিন্তু অমলি সেসবে মাথা না ঘামিয়ে আবার রান্নাতে মনোযোগ দিল। দুপুরের মধ্যাহ্ন ভোজ সেরে সবাই অনেকক্ষণ বসে আবার গল্পগুজব করলো একটু। তারপর খানিকটা বেলা পড়লেই রজত নবনীকে সাথে করে প্রথমে নিজের পৈতৃক ভিটে দেখাতে নিয়ে গেল। এক সময় চাকচিক্যময় ছোট একতলা বাড়িটা এখন প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। যত্নের অভাবে ধুলোবালি জমে জরাজীর্ণ হয়ে আছে। রজত বাড়ির চৌকাঠে হাত ঠেকিয়ে মাটির ছোঁয়া নিয়ে মাথায় স্পর্শ করল। নবনী দেখল রজতের চোখ জোড়া যেন জলে ভিজে গেছে। জল ভরা দুই নয়নে ভগ্ন বাড়িটার দিকে তাকিয়ে রয়েছে সে। চোখের এই জল যে শৈশবের স্মৃতি আর বাবা মাকে চিরতরে হারিয়ে ফেলার বহিঃপ্রকাশ, তার বুঝতে বাকি রইল না নবনীর। বেশ কিছুক্ষণ বাড়িটাতে কাটানোর পর আবার দুজনেই বেরিয়ে এলো। তারপর গ্রামের মেঠো পথ, সরু নদী, বর্ষার খাল সবকিছু ঘুরে ঘুরে দেখালো রজত।
নবনী বেশ ব্যাপারটাতে শান্তি পাচ্ছিল। সারা বিকেল ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়ি ফিরল দুজনে বাড়ি ফিরতেই দেখলো কাকিমা তাদের জন্য নানান পদের মিষ্টান্ন, পায়েস, দুধ পিঠা বানিয়ে থরে থরে সাজিয়ে রেখেছে। রজদের এই মিষ্টি খাবারটা বেশ পছন্দ, তবে নবনীর এই ফিটনেসের চক্করে মিষ্টি খাওয়া ভুলেই গিয়েছে সে। আজ এত বছর পরে গ্রামের খাঁটি গরুর দুধে তৈরি কাকিমার হাতে বানানো মিষ্টান্ন খাবার দেখে আর লোভ সামলাতে পারল না রজত। মুখ হাত ধুয়ে নিয়ে বেছানো মাদুরে বসে পড়ে এক এক পদ মুখে দিতেই অমৃত স্বাদে তার একেবারে চোখটা বুঝে এলো। রাতের ভুরিভোজ সেরে নিয়ে সবাই মিলে আবার কিছুক্ষণ গল্পগুজব করে সবাই যে যার শুতে গেল। আজকের ভরপেট খেয়ে রজত যেন বিছানায় শুয়ে সমানে এপাশ ওপাশ করছে, আর নবনী আয়নার সামনে বসে চুল খুলছে। হঠাৎ করে নবনী টুল ছেড়ে উঠে তাদের সাথে নিয়ে আসা ব্যাগটার কাছে গিয়ে একটা কাপড় হাতে নিয়ে রজতের দিকে ঘুরে তাকিয়ে বলল, তুমি কি ব্যাগে হাত দিয়েছিলে? রজত একটু আলিস্যি ভেঙে বলল, কই না তো। নবনী কাপড়টা রজতের দিকে বাড়িয়ে ধরে বলল, তাহলে এই কাপড়টা ব্যাগ থেকে বার করলো কে? রজত এবার একটু তাচ্ছিল্যের ভঙ্গিতে বলে উঠল, আরে বাবা, আমি কি জানি? তুমি হয়তো কোনো এক সময় পড়ার জন্য বার করে রেখেছো। আরে না, আমি ওই কাপড়ে হাতই দিইনি এখনো। দেখছো না কাপড়টা পুরো এলোমেলো হয়ে আছে। আমি কখনো এমনভাবে কিছু রেখেছি? দেখে তো মনে হচ্ছে যেন কেউ শরীর থেকে খুলে এখানে রেখে দিয়েছে। রজত এবার খানিকটা হেসে উঠে বলল, তাহলে নিশ্চয়ই কোনো পেতনির তোমার শাড়িটাকে খুব পছন্দ হয়েছে, তাই হয়তো একটু পরার জন্য নিয়ে গিয়েছিল। শখ মিটে গেছে, ব্যাস আবার রেখে দিয়ে গেছে। চুপ থাকো তুমি, খালি রসিকতা আমার সাথে, তাই না? আরে বাদ দাও না, এখন শাড়ি রেখে জলদি আলো নেভাও, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। অগত্যা নবনী শাড়িটা আবার ব্যাগের ভিতরে ভাঁজ করে রেখে দিয়ে আলোটা নিভিয়ে বিছানায় গিয়ে শুল। রাত কাটিয়ে মাঝরাত এখন। হঠাৎ করে ঘুমটা যেন ভেঙে গেল নবনীর। তার খুব জোরে বাথরুম পেয়েছে। বিছানায় শুয়ে খানিকক্ষণ ভাবল রজতকে সে ডাকবে না একাই চলে যাবে। নবনীর নিজের ফ্ল্যাট হলে সে একাই চলে যেত, কিন্তু গ্রামের পরিবেশ, এরম জায়গায় সে কখনো রাতের বেলায় বাথরুমে যায়নি। তার উপর গ্রামের বাথরুমগুলো তো আবার বাইরে হয়। নবনী বুঝল একা যাওয়াটা তার সাহসে কুলাবে না। নবনী লজ্জা শরম ভুলে গিয়ে পাশ ফিরে রজতকে ডাকতে গিয়ে দেখল বিছানায় রজত নেই। নবনী এবার ভাবল রজতও হয়তো বাথরুম গিয়েছে। রাতে যে হারে ভরপেট খেয়েছিল, বাথরুম না গিয়ে উপায় আছে? নবনী বিছানা ছেড়ে উঠে আলো জ্বালতে গিয়ে দেখল লোডশেডিং হয়েছে, আলোটাও জ্বলছে না। বালিশের নিচে থাকা মোবাইলটা হাতে নিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে ঘরের দরজা খুলে বাইরে এলো সে। বৃষ্টির আমেজ কেটে গিয়ে বাইরে বেশ জ্যোৎস্নার আলো ফুটেছে আজ, সেই সাথে একটু হিমশীতল বাতাসও বইছে। নবনীর একটু শীত করছে বাইরে এসে। চাঁদের আলোতে সবকিছু বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। নবনী ফোনের ফ্ল্যাশটা বন্ধ করে ধীর পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। এবার বাথরুমের কাছাকাছি আসতেই নবনী ধীর গলায় রজতের নাম ধরে ডাক দিল, এই রজত, রজত, তুমি কি বাথরুমে? তবে ভিতর থেকে যেন কোনো উত্তর এলো না। নবনী এবার আরেকটু জোর গলায় ডেকে বলল, আরে এই রজত, তুমি কি বাথরুমে? আমার খুব জোর বাথরুম পেয়েছে, প্লিজ বের হও না। কিন্তু এবারও বার হলো না রজত। সেই দেখে সাহস করে বাথরুমের দরজায় কয়েকবার টোকা দিতেই দেখলো দরজাটা খোলা। নবনীর বেশ চাপ এসেছে এখন। সে মোবাইলের আলো জ্বালিয়ে বাথরুমের দরজাটা খুলে ভিতরে ঢুকতে যাবে, ঠিক তখনই তার মনে হলো অন্ধকারে কেউ একজন তার পিছনে এসে দাঁড়িয়েছে। কাঁধের কাছে সেই মানুষটার ভারী নিঃশ্বাস পড়ছে ক্রমাগত। নবনী এবার রাগ ভরে বলে উঠল, দেখো রজত, সবসময় কিন্তু ঠাট্টা ভালো লাগে না। তুমি বাইরে দাঁড়াও,
আমি আসছি, তারপর তোমার মজা দেখাবো। কথাটা বলেই বাথরুমের দরজাটা টেনে নিল নবনী। সব কাজ মিটিয়ে যখন বাথরুম থেকে বার হলো তখন সে দেখল বাইরে রজত নেই। নবনী ভাবল হয়তো ঘরে গিয়ে শুয়ে পড়েছে রজত। রাগে এক প্রকার ফুঁসতে ফুঁসতে ঘরের ভিতরে এগিয়ে আসছিল নবনী। রজতকে আজ শায়েস্তা করবেই সে। কিন্তু কয়েক পা এগিয়ে উঠোনের মাঝখানে যেতেই সে থমকে দাঁড়িয়ে গেল। সে বুঝল তার সামনে দিয়ে কেউ একজন ঝড়ের বেগে পাশ কাটিয়ে গেল। নবনী কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে কাঁপা কাঁপা চোখে উঠোনের চারপাশটা আরো ভালো করে তাকিয়ে দেখল। চাঁদের আলোতে চাটুর্যে বাড়ির ছোট্ট উঠোনটা পুরো দৃশ্যমান, কিন্তু এদিক ওদিক তাকিয়েও সে কোনো কিছু দেখতে পেল না। তাহলে সমস্তটা কি মনের ভুল? হবে হয়তো। ঘুম চোখে কি দেখতে কি দেখেছে এমনটা নিজেকে বুঝিয়ে দিয়ে আবার ঘরের দিকে হাঁটতে লাগলো নবনী। ঘরের সিঁড়িতে পা রাখতেই তার কানে ভেসে এলো টিউবওয়েলের পাশে ঘেঁষে থাকা হাঁসের ঘর থেকে সম্মিলিত কণ্ঠে অনেকগুলো রাজহাঁস উচ্চস্বরে ডেকে উঠেছে। শব্দটা কানে আসতেই নবনীর শির দাঁড়াবে কনকনে ঠান্ডা স্রোত বয়ে গেল যেন। এ কিভাবে সম্ভব? সকালে সে নিজের চোখে দেখেছে ঘরের সমস্ত হাঁসকে ছিন্ন ভিন্ন অবস্থাতে উঠোনের চারিদিকে পড়ে থাকতে। তাহলে কি সে ভুল শুনছে? এবার তার কান দুটো সজাগ হয়ে উঠল এক মুহূর্তে। না, এ তার শোনার ভুল নয়। সত্যি তো অনেকগুলো হাঁস একত্রে ঢেকে চলেছে ঘরটার ভিতর থেকে। ভয় মানুষের মস্তিষ্ককে পুরো গ্রাস করে ফেলে। তখন তার নিজের ভিতরে হিতাহিত জ্ঞান আর বোধ বুদ্ধির লোপ পাওয়ার সাথে সাথে মনের ভিতরে আদম্য এক সাহসের সঞ্চার হয়। নবনীর ক্ষেত্রেও হলো ঠিক তেমনটাই। সে বুকে সাহস জমিয়ে পিছন ফিরে ঘুরে আবার উঠোনের দিকে এগিয়ে গেল। তবে টিউবওয়েলের দিকে যেতেই তার বুকটা ছ্যাঁত করে উঠল। চাঁদের জ্যোৎস্না মাখা আলোতে সে দেখল অন্ধকারের মাঝে একটা ছায়ামূর্তি প্রবল আক্রোশে একটা ছোট বাচ্চার গলা কামড়ে ধরে আছে। মুখ থেকে টপ টপ করে সে তাজা রক্ত তার চিবুকের উপর পড়ে যেন ভিজে গিয়েছে পুরো। ছায়ামূর্তিটার চোখ জোড়া আগুনের ভাঁটার মতো জল জল করে জ্বলছে। নবনীকে দেখে এবার সেই ছায়ামূর্তিটা আক্রোশের স্বরে বলে উঠল, আমি অনেক ক্ষুধার্ত, আমার খাবার চাই। কথাগুলো বলে হাতে থাকা বাচ্চার মাথাটা একটানে শরীর থেকে আলাদা করে ফেলে বাচ্চাটার কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো সে। নবনীর যেন নিজের চোখেই আর বিশ্বাস হচ্ছে না। চোখের সামনে এখন সে যা দেখছে সেসব কি তার নিছক চোখের ভ্রম না দুঃস্বপ্ন? সে খুব করে চাইছে যেন রজত এক্ষুনি তাকে ধাক্কা দিয়ে বলুক অফিসের জন্য তার লেট হচ্ছে, জলদি খাবার রেডি করে দাও। কিন্তু কোথায় সে সব? চোখের সামনে সেই বিভীষিকা মূর্তিটা তার দাঁত বের করে ক্ষুধার্ত হায়নার মতো বাচ্চাটার কোমল দেহ থেকে খুবলে খুবলে মাংস তুলে তৃপ্তি সহকারে খাচ্ছে। অন্ধকারের নিস্তব্ধতায় যেন সেই শিশুর হাড় মাংস চিবিয়ে খাওয়ার শব্দটা ক্রমাগত নবনীর কানে ভেসে আসছে। কেমন যেন কটমট কসমট শব্দ করে ভক্ষণ করে চলেছে সেই পিশাচী বাচ্চাটাকে। নবনী চুপ করে সেদিকে তাকিয়ে আছে। ছায়ামূর্তির হাতে ধরা বাচ্চাটার চোখ জোড়া সেই আলো আঁধারির জ্যোৎস্নাতেও দেখতে পেল সে। ছলছলে চোখ জোড়া যেন তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে
আকুতি মিনতি করে বলতে চাইছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমায় বাঁচা। ছায়ামূর্তিটা এবার তার হাতে ধরে থাকা বাচ্চাটাকে গ্রাস করার পর এবার নবনীর দিকে তাকাতেই নবনীর শরীরের সমস্ত রক্ত যেন তরল হয়ে গেল। সে খুব করে চাইছে এক দৌড় দিয়ে ছুটে গিয়ে রজতকে জড়িয়ে ধরতে, রজতের বুকে নিজেকে লুকিয়ে ফেলতে, কিন্তু তার পা দুটো যেন মাটির উপরে শক্ত হয়ে জমে গেছে। ছায়ামূর্তিটা এবার দাবানলের মতো জ্বলতে থাকা চোখ জোড়া নিয়ে নবনীর দিকে ঘুরে তাকাতেই নবনীর ভয়ের চোটে হৃৎপিণ্ডটা যেন এক লাফ দিয়ে বের হতে চাইল। এমন পাশবিকতাময় দৃশ্য নবনীর মস্তিষ্ক যেন আর নিতে পারল না। দুহাতে কান দুটো চেপে ধরে বুক ফাটিয়ে আর্তনাদ করে মাটির উপরেই বসে পড়ল সে। নবনীর এত চিৎকার শুনে ঘর ছেড়ে হরিহর চাটুর্যে সহ তার বউ আর রজত বেরিয়ে এলো। নবনী তখনও মরিয়া হয়ে কান ফাটানো চিৎকার করে চলেছে মাটিতে বসে। রজত সেই দৃশ্য দেখে ছুটে গিয়ে নবনীর কাছে বসে পড়ে বলল, কি হয়েছে? আর এখানে বসে আছো কেন তুমি? নবনীর মুখ থেকে যেন আর কোনো রকম কথা বার হচ্ছে না। সে যেন তার বাকশক্তি হারিয়ে ফেলেছে। পাশে দাঁড়িয়ে থাকা অমরি দেবী এবার নবনীর কাছে বসে পড়ে বলল, কি হচ্ছে বৌমা, আমাকে বলো। নবনী যেন এখনো কোনো উত্তর দিল না, শুধু একরাশ ভয়ে জড়ানো চোখে সামনের টিউবওয়েলটার দিকে তাকিয়ে থাকলো। নবনীর চোখের দৃষ্টি অনুসরণ করে এবার রজত সহ বাকিরাও সেদিকে তাকালো, কিন্তু জ্যোৎস্নার আলোতে তেমন কোনো কিছুই দেখতে না পেয়ে রজত আবার বলল, কি আছে, কি দেখেছো ওখানে? অমরি দেবী এবার ছুটে গিয়ে ঘর থেকে একটা ঠান্ডা জলের গ্লাস এনে নবনীর দিকে বাড়ি দিয়ে বলল, বৌমা জলটা আগে খেয়ে নাও দেখিনি, তারপরে সব শুনবো। অমলি দেবীর কথা মতো রজত নবনীকে ধরে ঘরে নিয়ে এসে খাটে শুইয়ে দিল। নবনীর চোখ মুখ থেকে তখনও যেন ভয়ের রেশটা পুরোপুরি কাটেনি, সমানে থরথর করে কাঁপছে যেন সে। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর ধীরে ধীরে নবনী স্বাভাবিক হয়ে উঠলে তখন সে কাঁপা কাঁপা স্বরে পুরো ঘটনাটা সবাইকে বলল। রজত ঘটনার বিশদ শুনে নিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি একা কেন বাথরুমে যেতে গেলে? আমি তো ছিলাম, আমাকে ডাক দিতে পারতে। আর তুমি যেসব বলছো সেসব কি আদৌ হয় নাকি? হয়তো সকালে হাঁসগুলোকে ওভাবে পড়ে থাকতে দেখে সারাদিন নানান ভাবনা ভেবেছিলে তুমি, যার দরুন রাতে ভুলভাল স্বপ্ন দেখেছ। নবনী এবার তার কণ্ঠে দৃঢ়তা জানিয়ে বলল, আমি ভুল দেখিনি, আমি স্পষ্ট দেখেছি একটা নারী ছোট্ট একটা বাচ্চার শরীর থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছিল, আর সেই বাচ্চার তাজা রক্তে সেই নারীর চিবুক ভিজে গিয়ে মাটিতে টপ টপ করে পড়ছিল। আমি ভুল দেখিনি। আচ্ছা, তুমি তো ভুল দেখোনি, তাহলে দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি কই তোমার সেই তাজা রক্ত। নবনী এবার রজতের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলল, না, তুমি ওখানে একদম যাবে না, একদম না। ওর চোখে যে পরিমাণ আক্রোশের খিদে দেখেছি আমি, ও তোমাকেও খেয়ে ফেলবে। রজত এবার খানিকটা রাগ দেখিয়ে বলল, কি শুরু করেছো তখন থেকে তুমি এসব? ঘুমের ভেতরে ভুলভাল দেখেছো তুমি। ও কাকা, তুমি গিয়ে দেখে আসো তো টিউবওয়েলের কাছে কোনো রক্ত পড়ে আছে কিনা। রজতের কথা শুনে হরিহর চাটুর্যে হাতে টর্চ নিয়ে বেরিয়ে গেল। কয়েক মিনিট পরে ফিরে এসে নবনীর দিকে তাকিয়ে বলল, বৌমা, তুমি বোধহয় ভুল দেখেছো মা, কলের পাড়ে তো কিছুই দেখলাম না। হরিহর চাটুর্যের এই বক্তব্যের পর নবনী চুপ করে গেল। তার মানে কি সে এতক্ষণ সব ভুল দেখেছে? ভুল হলেই ভালো। এমন মহাপাশবিক ঘটনা নিজের চোখে দেখবার চাইতে দুঃস্বপ্ন হওয়াটাই ঢের ভালো। পরদিন ভোর থেকেই আবার বৃষ্টি শুরু হলো। টিনের চালে ঝমঝম করে বৃষ্টির শব্দ কানে ভেসে আসছে। নবনীর ঘুম ভাঙলে রজত তার হাতে এক কাপ চা ধরিয়ে দিয়ে বলল,
এখন কেমন লাগছে? নবনী চায়ের কাপটা হাতে নিয়ে বালিশে হেলান দিয়ে উঠে বসে বলল, আমি ঠিক আছি। আচ্ছা, কাকা কি সত্যিই গতকাল রাতে টিউবওয়েলের পাশে কোনো রক্ত দেখতে পাইনি? রজত চায়ের কাপে একটা চুমুক দিয়ে মুখ তুলে বলল, না, এমনকি আমিও দেখিনি। তুমি হয়তো গতকাল সকালের ওই ঘটনাটা ভেবে মস্তিষ্কে নিজের মতো একটা দৃশ্য সাজিয়েছিলে, আর রাতে ঘুমের ভিতরে সেটাই আবার পুনরাবৃত্তি দেখেছো দুঃস্বপ্নে। নবনী এবার আর কিছু বলল না, ফ্যাল ফ্যাল করে শুধু রজতের মুখের দিকে চেয়ে রইল। চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে যে। রজতের কথায় নবনীর চেতনা ফিরতেই চমকে উঠল যেন সে। মনে হলো কয়েক সেকেন্ডের জন্য অন্য কোথাও হারিয়ে গিয়েছিল। মুখে কোনো কিছু না বলে চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিল নবনী, কিন্তু কোনোভাবেই গতকাল রাতে দেখা সেই বিভীষিকাময় ঘটনার কথা তার মাথা থেকে যেন সরতে চাইছে না। চা খেতে খেতে এবার দরজায় অমলি দেবী এসে দাঁড়ালো। দরজা থেকে উনি বললেন, বৌমা, তোমার এখন শরীর ঠিক আছে মা? নবনী এবার দরজার দিকে মুখ তুলে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, আরে কাকিমা, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। অমলি দেবী এবার ভিতরে এসে পাশে থাকা টুলটা টেনে নিয়ে সেটাতে চেপে বসলো। তারপর নবনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আহারে, এক রাতে মেয়েটার কি অবস্থাখানা হয়েছে দেখো। আচ্ছা, তুমি একা অত রাতে কেন যেতে গেলে ওদিকে? তোমরা শহুরে মেয়ে, তোমার কি ওরম অভ্যেস আছে? অমলি দেবীর কথায় নবনী খানিকটা ইতস্তত হলো, তবে মুখে কিছু বলল না সে। অমলি দেবী টুল ছেড়ে উঠে বলল, আচ্ছা মা, তুমি শুয়ে থাকো, আমি গরম গরম রুটি করেছি, রতনকে দিয়ে পাঠাচ্ছি, খেজুরের গুড় দিয়ে খেও, খুব ভালো লাগবে। নবনী এবারে যেন মুখে কিছু বলল না, শুধু ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক উক্তি করল মাত্র। অমলি দেবী এবার ঘর ছেড়ে বেরিয়ে গেলে রজত নবনীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমার বাথরুম পেয়েছিল তো আমাকে একটা বার ডাক দেবে না? গ্রামের বাথরুম কি আর ঘরের ভেতরে হয় যে একা একা উঠে গিয়ে সেরে আসবে তুমি? নবনী এবার খানিকটা বিরক্তি ভরে বলে উঠল, হয়েছে তো, বাদ দাও ওসব। আর আমি কি তোমাকে ডাকিনি ভাবছো? তুমি নিজেই তো বিছানায় ছিলে না, তাই ভেবেছিলাম তুমিও বাথরুমে গিয়েছো। রজত এবার খানিকটা অবাক হয়ে বলল, আমি বিছানায় ছিলাম না, আমি তো কাল সারা রাত বিছানাতেই ঘুমোচ্ছিলাম। তোমার চিৎকার চেঁচামেচি শুনেই তো ঘুম ভেঙে উঠে গিয়ে দেখি উঠানের মাঝখানে কানে হাত চেপে বসে ভুলভাল বকছো। নবনীর বিরক্তিটা যেন এবার রাগে পরিণত হলো। সে বলল, তার মানে আমি মিথ্যা বলছি? তুমি থাকলে কি তোমাকে ডাকতাম না আমি? রজত এবার নিজেকে সামলে নিয়ে বলল, জানি না রাতে কি হয়েছিল তোমার, আচ্ছা ওসব বাদ দাও। নবনী এবার আর কিছু না বলে বিছানা ছেড়ে উঠে গেল। তারপর বাক্সের উপর রাখা ব্যাগটার দিকে নজর পড়তেই তেলে বেগুনে জ্বলে উঠল সে। শাড়িটা আবার কে বের করলো? দেখো, আমার কিন্তু আর ভালো লাগছে না এসব। রজত যেন এবার নিজেও খানিকটা চিন্তিত হলো। গতকাল রাতে সে নিজেও দেখেছে নবনীকে নিজ হাতে শাড়িটা ভাঁজ করে ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখতে। রজত বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিল, হঠাৎ এমন সময় বাইরে থেকে হরিহর চাটুর্যের উত্তেজিত স্বর শুনতে পেল। আগো রতনের মা, শুনছো নাকি? গ্রামে বাঘ ঢুকিছে, গোপালের ছেলেটাকে বাঘে খেয়ে লিয়েছে, কামড়ে দিয়ে খুবলে হিসড়ে শরীরটারে আধ খাওয়া করে যত্নীদের পুকুর পাড়ে ফেলি গেছে। হরিহর চাটুর্যের মুখে কথাগুলো শুনে রজতের পিলে যেন চমকে উঠল। সে বিস্মিত চোখে নবনীর দিকে তাকিয়ে রইল। এবার আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর সেকেন্ড পার্টটার জন্য আমাদের চ্যানেল দ্য বং সাসপেন্সকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর এই গল্পের সেকেন্ড পার্ট আমরা নেক্সট স্যাটারডে ঠিক 8:30টায় আপলোড করব।
তো আমাদের চ্যানেল দ্য বং সাসপেন্সকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটিকে টিপে দিতে ভুলবেন না। তো সবাই পাশে থাকুন অ্যান্ড স্টে টিউনড।